তুমি এটা কি করলা? আমাকে আগে ডাকবা না? আটটায় আমার ক্লাস আছে। এখন 7:20। এখন কি হবে? ওই বজ্জাতটা না জানি আমাকে কি শাস্তি দেয়। মায়ের চিনোস, সেই 6:30 থেকে ডাকা শুরু করেছি, আর তুই দেরি করে উঠে আমাকে দোষ দিস। তে কিছু না বলে পুরো রুমে ছোটাছুটি করছে, কারণ তার কোনো জিনিস সে পাচ্ছে না। অবশেষে সে সবকিছু নিয়ে বেরোতে বেরোতে বলে, আম্মু গেলাম। গেলাম মানে কিছু একটা মুখে দিয়ে যা। সব সময় এক কাহিনী, সারা রাত গাধার মতো ঘুমাবে আর সকালে দৌড়াদৌড়ি করবে। তে বিড়বিড় করতে করতে খাবার টেবিলে বসে, তখনই তার চোখ দেওয়াল ঘড়িতে যায়। দেখে 7:50 বেজে গেছে। হাই হাই, দেরি হয়ে গেল আম্মু, আজ আর সময় নেই, গেলাম বলেই একটা আপেল খেতে খেতে বেরিয়ে যেতে থাকে। তখনই দরজার সাথে খাই এক ধাক্কা। আহ মা গো! তে বেরোনোর সময় তার মায়ের সাথে কথা বলতে বলতে হাঁটছিল। আরে সাবধানে, বেশি ব্যথা পেয়েছিস দেখি? না, দেখা দেখি টাইম নাই, গেলাম বলেই তে চলে যায়। তে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু তাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হয়নি। মে আই কাম ইন স্যার? ওইদিকে স্যারের কোনো হেলদোল নেই, যেন সে শুনতেই পায় না। শালা বজ্জাত খবিস খাটাস, তোরে আমি এমনি এমনি বজ্জাত কই? মে আই কাম ইন বলতে বলতে আমার গলায় জং ধরে যাচ্ছে। একটু বলেও না আসো ভিতরে আসো, শুনেও না শোনার ভান করে। মানলাম আগে ওনার সাথে একটু ভুল করেছি, কিন্তু এখন যাই হোক, এখন সারা ক্লাস দাঁড়িয়ে থাকতে হবে। ক্লাস শেষ হতে জাংকুক মানে তের টিচার তের দিকে একবার তাকিয়ে সোজা বের হয়ে চলে যায়। তাড়াতাড়িতে ক্লাসে ঢুকে সোজা জিমিনের গায়ে হেলে পড়ে। কি রে, আজ এত দেরি করলে কেন? এ আর নতুন কি, তার ঘুমের জন্য দেরি হয়েছে, এটা আবার জিজ্ঞাস করা লাগে? হ্যাঁ রে, তোর এত ঘুম কোথা থেকে আসে? আমাকে একটু ধার দে তো, আমার তো ঘুমই আসে না। হ্যাঁ, আসবে কি করে? সারা রাত মোবাইলের ভিতর ঢুকে থাকবা, তোমার ঘুম আসবে? তোরে কইছি। এই এসব যা তো, কানের কাছে এসে প্যান প্যান করছিস কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, ক্যান্টিনে যাবি তোরা? এই না, এক্ষুনি সুগা স্যারের ক্লাস। তাহলে তোরা থাক, আমি গেলাম। ওই স্যারের ক্লাস করার এমনিতেও আমার ইচ্ছা নাই। এ ইউনোর কাঁধে বাড়ি দিয়ে বলে, এই ওঠ, চল ক্যান্টিনে যাব। তুই যা, আমি যাব না। তুই যাবি, তোর ভুঁড়িও যাবে। ওই একদম আমার পেট নিয়ে কথা বলবি না। ওকে, বলবো না, আমার সাথে আয়, না হলে মাপ চাই বোন, চ। ক্যান্টিনে এসে তে অনেক খাবার খেয়েছে। কি দেখতে, তোর তো দেখি ভালোই খিদে পেয়েছিল। একটা কথা বলি, আমার মনে হয় সুগা স্যার তোকে পছন্দ করে। ওই দিন তোর নাম্বার চাইছিল, দিয়েছিস? হ্যাঁ, ভালো করেছিস। তোর কেমন লাগে সুগা স্যারকে? মায়া লাগে। মানে? আরে ওনার যে শরীর, আমার মন চায় আমার থেকে একটু মাংস কেটে তারে দি। কোনো একদিন শুনবি ঝড়ের সাথে উনিও কোথাও উড়ে চলে গেছে। যা বলেছিস, উনি একটু বেশি চিকনা। চল ক্লাসে যাই। তে আর ইউনো কথা বলতে বলতে সামনের দিকে হাঁটছিল। তে একবার করে কোক খাচ্ছিল আর কথা বলছিল। সামনের দিকে কে আছে সে দেখে না, খায় এক ধাক্কা। ওহ, কোন খাম্বার সাথে ধাক্কা খেলাম রে? কানা নাকি, চোখে দেখেন না? আর তে কিছু বলতে যাবে তার আগেই সামনের দিকে তাকিয়ে যা দেখে তাতে তের মুখ পুরো 2 ইঞ্চি হা হয়ে যায়। জাংকুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তের খাওয়া কোকের বোতল থেকে অনেকটা কোক জাংকুকের বুকের বাম পাশে ও মুখে গিয়ে পড়েছে। তোমরা দুজন এখানে কি করছো? ক্লাস ফাঁকি দিচ্ছ? তোমাদের না ক্লাস চলছে আর তুমি? কথাটা তের দিকে তাকিয়ে বলে। আর তুমি আসো আমার সাথে বলে জাংকুক সোজা টিচার্স রুমে চলে যায়। কি রে, এখন কি হবে?
কি আর হবে, খাওয়ার সব এখন হজম হবে না জানি কি কি কথা শুনতে হয়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কিন্তু আমার বেলায় যেখানে বজ্জাত আসে সেখানে আমার ইজ্জতের হালুয়া হয়। তুই যা, আমিও যাই বলেই তে তাড়াতাড়ি চলে যাই। আসবো স্যার। নিজে দেখে এখন কথাই বলে না। ভেতরে আসো। ভিতরে এসে তে অবাক হয়ে যায় জাঙ্কুককে দেখে। কি ব্যাপার, উনি না সাদা শার্ট পরেছিল, এখন আবার আকাশি কোথা থেকে চলে এলো? এটা কি? পরীক্ষার খাতা। কার? আমি কি জানি। স্টুপিড, এটা তোমার খাতা, নামও কি পড়তে পারো না? এভাবে গাধার মতো তাকিয়ে আছো কেন? পড়াশোনায় কত উন্নতি তোমার, সেটা তোমার পরীক্ষার নাম্বার দেখি বোঝা যায়। এত খারাপ রেজাল্ট কেউ করে? তুমি তো ফেল করেছো। বলো কেন ফেল করেছো? আমি কি ভালোভাবে পড়াতে পারি না নাকি বোঝাতে পারি না? যেখানে কেউ ফেল করেনি সেখানে তুমি কি করে ফেল করো? নেক্সট এক্সাম যদি ফেল করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নাও গেট আউট। কি হলো, যাও। তে কিছুটা চমকে চলে যেতে যাবে তখনই জাংকুক আবার ডাকে, স্টপ, কলেজ শেষে আমার সাথে দেখা করে যাবে। তে কিছু না বলে সোজা চলে যায়। ধুর বাবা, কেন যে এই কলেজে ভর্তি হতে গেলাম, আর কোনো কলেজ পেলাম না। না তো, ওনার আসার আগে আমি ভর্তি হয়েছি, উনি তো কয়েক মাস হলো জয়েন করেছে, আর আমার রঙিন লাইফটাকে তেজপাতা করে দিয়েছে। তে এই সব বলছিল আর হাঁটছিল, হঠাৎ সামনের দিকে খেলো এক ধাক্কা। তে পড়ে যেতে যাবে তখনই তাকে ধরে ফেলে। আজকে ধাক্কা দিবাস? সকাল থেকে কতবার ধাক্কা খেলাম। কথাটা তে চোখ বন্ধ করে বলেছে। এই যে ম্যাম, চোখ খুলুন, পড়ে যাননি আপনি? তে চোখ খুলে দেখে বোগাম দাঁড়িয়ে, বোগাম তের সিনিয়র। তে তাড়াতাড়ি সোজা হয়। আরে বোগাম ভাইয়া, আপনি কেমন আছেন? আর সরি, আমি ঠিক খেয়াল করে হাঁটিনি, তাই আর কি। আরে ব্যাপারে না, তুমি। আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে, বেল পড়ে গেছে, আমার ক্লাস আছে। বলেই তে দৌড়ে চলে যায়, আর বোগাম তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বোগাম তেকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। তারপরে বোগাম তার ক্লাসে চলে যায়। অন্যদিকে জাংকুক সবকিছু দেখছিল। অভদ্র মেয়ে একটা, যখনই দেখি তখনই কোনো না কোনো ছেলের সাথে থাকে। পরীক্ষায় এ ফেল করবে না তো কে ফেল করবে? ডিসগাস্টিং। ধুর বাবা, বুঝি না, ওনার জন্য সব সময় অপেক্ষা করতে হবে। কলেজ শেষ হয়েছে অনেকক্ষণ হলো, উনি কোথায়? কিছুক্ষণ পর জাংকুক এসে তের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, নাও, এবার যাও। প্যাকেটে কি সেটা দেখার জন্য তে উকি ঝুঁকি মারছিল। এত দেখার কিছুই নাই, এতে আমার শার্ট আছে যেটা তুমি নোংরা করেছো, ভালো করে ধুয়ে কালকে আমাকে দিয়ে দিবে। কি হলো, যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? তে কিছু না বলেই চলে যাই। আজব, আমি কি ওনার বউ লাগি নাকি যখন তখন অর্ডার করে? আমার সাথে কথা বলতে গেলেই শুধু খেক খেক করে। তে বাসায় যাচ্ছিল আর মনে করছিল ওই দিনের কথা, যেদিন তার সাথে জাংকুকের প্রথম দেখা হয়েছিল। ধুর, কোনোদিনও একটা অটো পাই না, কই গেল সব? একদিনও ঠিক মতো কলেজে যেতে পারি না এই ঘুমের জন্য। এইসব বলছে আর মাঝ রাস্তা দিয়ে হাঁটছে। সে কখন থেকে পেছনে একজন গাড়ির হর্ন দিচ্ছে, ওইদিকে তের কোনো খেয়াল নেই। সে তার মতো হেঁটেই যাচ্ছে আর বক বক করছে। তখনই একজন হঠাৎ তের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তে দেখে একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা অনেক রেগে আছে। এই, তুমি কানে শোনো না? সেই কখন থেকে হর্ন বাজিয়ে যাচ্ছি। ফুটপাত থাকতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? রাস্তা কি নিজের নামে কিনে রেখেছো? এই যে শুনুন, আমি কোন দিক দিয়ে হেঁটে যাব তা কি আপনার থেকে জেনে যাব? আপনি আমাকে এসব বলার কি? শুনি, একে তো অন্যায় করেছো, তার উপর বড় বড় কথা বলছো। রাস্তার মাঝ দিয়ে হাঁটলে গাড়ি যাবে কি করে? কেন,
আপনার গাড়ি বেশি মোটা নাকি? ভদ্রভাবে কথা বলো। আমি ভদ্রভাবেই কথা বলছি, বরং আপনি অভদ্রের মতন কথা বলছেন। অচেনা একটা মেয়েকে তুমি করে বলছেন, আবার ভদ্রতা দেখাচ্ছেন। শাট আপ, তুমি আমাকে ইনসাল্ট করছো। বেশ করেছি, কি করবেন আপনি? তে কথাটা চেঁচিয়ে বলে। এতক্ষণে অনেক লোক জড়ো হয়ে গেছে। আমি তোমাকে দেখে নেব। দেখেন, মন ভরে দেখেন। পারলে আপনার মোবাইলে আমার একটা ছবি তুলে রাখেন। যখন মনে পড়বে তখন আবার দেখবেন। যত সব ফালতু লোক শুধু শুধু আমার সময়টা নষ্ট করছে। তে বক বক করতে করতে একটি অটোতে উঠে চলে যায়। এদিকে ছেলেটি গাড়িতে উঠে বসে। সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না। সে তার জীবনে কোথাও এতটা অপমানিত হয়নি। এই জানিস তো, আজকে আমাদের নতুন ইংলিশ টিচার আসবে। তাই নাকি? হ্যাঁ, শুধু ভালোভাবে পড়ালেই হয়। ভালো মন্দ বুঝি না। আমি ইংলিশে যেমন গাধা ছিলাম তেমনিই থেকে যাব। ইংলিশ গ্রামার তো কিছুই বুঝি না, শুধু ফেল করি। আরে দেখ না, উনি হয়তো আগের স্যারের থেকে বেশি ভালো পড়াবে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল আসে একটি লোককে নিয়ে আর সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। হ্যালো স্টুডেন্ট, ইনি হলেন মিস্টার জিওন জাংকুক। আজ থেকে ইনি তোমাদের ইংলিশ ক্লাস নেবেন। আরো অনেক কথা বলে প্রিন্সিপাল চলে যায়। ক্লাসে প্রায় সবার মুখ হা হয়ে গেছে, সাথে তেরো। সবার মুখ হা হয়ে আছে কারণ জাংকুককে দেখে, কারণ জাংকুক যথেষ্ট হ্যান্ডসাম দেখতে। কিন্তু তে হা করে আছে কারণ কিছুক্ষণ আগে যে লোকটার সাথে তর্কে জিতে এলো সেই লোকটাই তার সামনে দাঁড়িয়ে, মানে সেই লোকটাই তার টিচার। এই যে মিস, কিছু বলবেন? না মানে আপনি আপনি এখানে কেন? গেট আউট। মানে আমি কোনো অসভ্য অভদ্র মেয়েকে আমার ক্লাসে রাখি না, বেরিয়ে যাও। সেই থেকে শুরুতে গ্রামার কিছুই বোঝে না, আর যখনই পড়া ধরে সে পড়া পারে না। পড়া না পারলে জাংকুক ক্লাস থেকে বের করে দেয়, না হলে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রাখে। ওই দিন তো তে কান ধরে পুরো কলেজ একবার চক্কর দিয়েছে। তে বাসায় ফিরে সোফায় ধাপাস করে বসে পড়ে। সে সোফাতেই শুয়ে যায়, আর ওইদিকে তের মা বকাবকি শুরু করে। কি রে, কলেজ থেকে এসে আমাকে উদ্ধার করে দিয়েছিস নাকি? কোথায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবি, তা না করে সোজা শুয়ে আছিস। উঠবি নাকি কানের নিচে দিব একটা? যাচ্ছি আম্মু। এই, তোমার আজকারা পেয়ে পেয়ে মেয়েটা এত বার বেড়েছে। কয়টা বাজে দেখেছো? 9টা বাজে, এখনো তে বাড়ি আসছে না। আহা, এমন করো কেন? মেয়েটা তার বান্ধবীর জন্মদিনে গেছে, একটু তো দেরি হবে নাকি? কল তো দিলাম, আর বাসা তো বেশি দূরে না। হ্যাঁ, আমাদের দরজা খুললেই তো ওদের দেখা যায় এত কাছে। এমন করো কেন? আমাদের একমাত্র মেয়ে, তুমি বুঝবে কি করে? মায়ের মন হলে বুঝতে। এদিকে আমার সাথে রাগ দেখাও, আর ওইদিকে মেয়ের জন্য চিন্তা করো। হাসছো কেন? তখনই দরজায় বেল পড়ে। যাও, তোমার মেয়ে আসছে। ইয়ানজুন গিয়ে দরজা খুলে। এই তোর আসার সময় হলো? আম্মু, ওরা তো আমাকে আজকে আসতেই দিচ্ছিল না, তাও জোর করে এলাম। আহা, মেয়েটাকে আর কিছু বলো না। আব্বু আম্মু, তোমরা খেয়েছো? না, এক্ষুনি খেয়ে নেবো। তুই যা, রুমে গিয়ে শুয়ে পড়। রুমে গিয়ে তে শুতে যাবে, তখনই তার মনে পড়ে জাংকুকের শার্টের কথা। সে তাড়াতাড়ি উঠে প্যাকেটটা খুলে দেখে শার্টে অনেকটা গাঢ়ভাবে দাগ বসে গেছে। সে শার্টের দাগ তুলতে গিয়ে দেখে দাগ উঠছেই না। তারপরও সে ঘষতে থাকে। এক পর্যায়ে কিছুটা দাগ ওঠে, তাড়াতাড়ি ধুয়ে ব্যালকনিতে রেখে দেয়। যতটুকু পেরেছি করেছি, আর পারবো না, কালকে গিয়ে দিয়ে দেব, এখন ঘুমাই। পরের দিন তে সব ক্লাস শেষে টিচার রুমে গিয়ে জাংকুককে না পেয়ে প্যাকেটটা টেবিলে রেখে চলে আসে। আজ 2 দিন হলো জাংকুক কলেজে আসে না, তাই মনের আনন্দে তে এই 2 দিন কলেজে আগের মতো ঘোরাফেরা করছে।
জাংকুক আসার পর তে তো ভয়ে ভয়ে থাকতো। ইদানিং সুগা স্যার কেমন ভাবে জানি তের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সুগা স্যার তাকে কিছু বলতে চায়। গতকাল টিফিন পিরিয়ডের সময় সুগা স্যার থেকে বলেছিল, তে কিছু খাবে, চলো কিনে দিই। তে কলেজের পেছনে হাঁটাহাঁটি করছিল আর ভাবছিল, আচ্ছা সুগা স্যার এমন কেন করে, কই আগে তো এমন করতো না, হঠাৎ করে স্যারের কি হলো? তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, একা একা হাঁটছো? তে পেছনে ঘুরে দেখে সুগা স্যার। উফ, উনি এখানে কি করে? ওনার না এখন সেকেন্ড ইয়ারের ক্লাস নেওয়ার কথা। তোমাকে দেখলাম একা একা হাঁটছো, তাই ক্লাসে না গিয়ে এখানে চলে আসলাম। তে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলাই হয় না, বলে মাথা চুলকাতে থাকে। হাই হাই, উনি কি আবার প্রপোজ করে বসবে নাকি? কথার ধরন তো তাই বলছে। আসলে আমি তোমাকে, আর আমার ক্লাস আছে, আসি যাই। না, আগে আমার কথাটা শুনো তারপর যাও। আসলে আমি তোমার। অন্যদিকে তের ফ্রেন্ডরা সবাই অবাক হয়ে সুগা স্যার আর তেকে দেখছে। দুজনে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। কি ব্যাপার বলতো, এ আমি কি দেখছি? আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা সাবধানে থেকো। থাকবো, আর আপনাকে বিকালে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন। তে তার ফ্রেন্ডদের কাছে এসে বলে, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর সাথে স্যারের এত ভাব হলো কেমনে? বল না রে। আরে ভাব হবারই তো কথা, আমাদের ভবিষ্যতের জিজু বলে কথা। তবে সেটা এখন বলা যাবে না। কলেজ শেষে বাসায় ফেরার সময় তে অস্বস্তি ফিল করে, কারণ রোদে সে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। কিন্তু অনেকক্ষণ হলো সে কোনো অটো পাচ্ছে না, তাই সে হাঁটা দেয়। কিন্তু তার মাথাটা অনেক ঘুরছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। আর হলেও তাই, একটা গাড়ির সামনে সে ঠাস করে পড়ে যায়। তে চোখ খুলে দেখে সে একটা হাসপাতালে শুয়ে আছে, তার মাথায় ছোট্ট একটা ব্যান্ডেজ। কি ব্যাপার, আমি এখানে কেন? আমি তো রাস্তায় ছিলাম। ও, পরে তো একটা গাড়ির সামনে পড়ে গেলাম, তারপর এখানে চলে আসছি। তে বাইরে উকি দিয়ে দেখে জাংকুক দাঁড়িয়ে ডাক্তারের সাথে কি যেন বলছে। হাই হাই, তার মানে আমি ওনার গাড়ির সামনে পড়েছিলাম? দুনিয়াতে আর কোনো মানুষের গাড়ি ছিল না। কিছুক্ষণ পর ডাক্তার আর জাংকুক তের বেডের সামনে আসে। এখন কেমন লাগছে? ভালো। ডাক্তার তের সাথে কিছু কথা বলে চলে যায়। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। যতটা খারাপ ভেবেছিলাম তিনি ততটা খারাপ না। হ্যালো, বসে আছো কেন? আমার কাজ আছে, তাড়াতাড়ি আসো। ভালো না। জাংকুক থেকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ির সামনে আসতে গাড়ি থেকে নামার সময় তার পাশের সিটের নিচে একটি নুপুর দেখতে পায়। জাংকুক নুপুরটা তুলে একটু এদিক ওদিক দেখে। এটা নিশ্চয় তের। মেয়েটা এত কেয়ারলেস, পা থেকে নুপুর খুলে পড়ে গেল আর ও টেরই পেল না। ও ছাড়া তো আর কোনো মেয়ে গাড়িতে ওঠেনি, তাহলে এটা ওরই। কালকে দেখা হলে দিয়ে দেব বলেই সে কোটের পকেটে রেখে দিল। ভাইয়া বলি দৌড়ে জাংকুককে জড়িয়ে ধরে। এই ভাইয়া, আমার চকলেট কই? এই নে তোর চকলেট বলেই তার বোনের গাল টেনে চকলেটের বক্সটা হাতে দেয়। সারাদিন চকলেট আর চকলেট, তুই কি এখনো ছোট আছিস? আর কুকি, তোকে না বলেছি রোজকে এত চকলেট দিবি না? রোজ কিছু না বলে চকলেটের বক্স নিয়ে নাচতে নাচতে চলে যায়। যাই হোক, ওখানের খবর কি? সব ঠিকঠাক করে আসছি, আর কোনো সমস্যা হবে না। যা ফ্রেশ হয়ে আয়। জাংকুক তার গ্রামের বাড়ি গিয়েছিল। জায়গা জমি নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, তাই ওখানকার সব ঝামেলা শেষ করে আজই সে গ্রাম থেকে ফিরে আসে। কি রে, কি ব্যাপার বলতো? আজ হঠাৎ আমাদের বাড়ি এলি? কতবার করে আসতে বলি, তখন তো আসিস না। তাছাড়া কলেজে তো দেখা হলো, তখন তো কিছু বললি না। ওই আর কি,
আচ্ছা জিমিন, তোর কাউকে পছন্দ হয়? মানে কাউকে ভালো লাগে? মানে তুই কি সব বলছিস? যেটা বলছিস সেটার উত্তর দে তো। এই তুই এসব নিয়ে পড়লি কেন? হ্যাঁ, এসব না করে পড়াশোনায় একটু মন দে না তে। তুই প্রতিবার ইংরেজিতে ফেল করিস। ও, ওইটার কথা বাদ দে। আমি এমনিতেই ওই ব্যাপারে বহুত প্যারায় আছি। যেটা বলছিস সেটা বল না। না, কেউ নেই। তার মানে ফিল্ড খালি? মানে কিছু না, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বের হব। কোথায় যাব? শপিং করতে। তে জিমিনকে নিয়ে একটা শপিং মলে যাই। সে সুগা স্যারকে আগে থেকে বলে দিয়েছে কোন শপিং মলে তারা যাচ্ছে। জিমিন, ওটা সুগা স্যার না? চল কথা বলি। জিমিন কিছু বলার আগেই তে ডাক দেয়, স্যার আপনি এখানে? আরে তোমরা, কি ব্যাপার? আসলে আমরা একটু শপিং করতে এসেছি। ও আচ্ছা। তারপর ওরা কিছুক্ষণ কথাবার্তা বলে। স্যার, জিমিন একটা শাড়ি কিনবে, একটু আপনি হেল্প করুন না। ওই, আমি কখন শাড়ি? জিমিন আর কিছু বলার আগে তে সেখান থেকে চলে যায়। বাকিটা স্যার বুঝে নিক, আমার কাজ শেষ। তে সামনের দিকে তাকিয়ে দেখে ফুচকার দোকান। আশেপাশে না তাকিয়ে এসে সামনের দিকে হাঁটা শুরু করে। হঠাৎ করে দেখে একটা গাড়ি হর্ন দিতে দিতে তার সামনে আসছে। ভয় পেয়ে তে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই গাড়িটা থেমে যায়। ও সিট, গাড়ির সামনে কে পড়ে গেল? ওনার কোনো ক্ষতি হয়নি তো? জাংকুক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। দেখে একটি মেয়ে হোঁচট খেয়ে পড়ে আছে। এই যে, আপনি ঠিক আছেন? হ্যালো, ঠিক আছেন আপনি? তে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তার হাতটা অনেকটা ছিলে গেছে, যার ফলে জ্বলছে। তে উঠে জাংকুকের সামনে দাঁড়ায়। তুমি তুমি আবার আমার গাড়ির সামনে এসে পড়লে? দুনিয়াতে আর কোনো গাড়ি ছিল না? তে কিছু না বলে হাত ধরে দাঁড়িয়ে থাকে আর কান্না করে। জাংকুক এবার তের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেকটা ছিলে গেছে, যার ফলে রক্ত বের হচ্ছে। ওহ নো, তোমার হাত থেকে তো ব্লাড বের হচ্ছে। সামনে একটা ফার্মেসি আছে, চলো। জাংকুক তেকে নিয়ে ফার্মেসিতে যায়। তে রক্ত দেখে অনেক ভয় পায়, যার কারণে ফার্মেসিতে এসেও সে ভ্যা ভ্যা করে কাঁদছে। তের পাশে জাংকুক বসে আছে। যখনই ছিলে যাওয়া জায়গাটায় ব্যান্ডেজ করছিল, তখনই অন্য হাত দিয়ে তে জাংকুকের হাত খামচে ধরে আর জাংকুক আহ করে ওঠে। কেননা তের বড় বড় নখের কারণে সে হাতে ব্যথা পাচ্ছে, আর তে তো কাঁদতেই ব্যস্ত। ফার্মেসি থেকে বের হয়ে তে দেখে জাংকুকের হাতেও ব্যান্ডেজ। আপনার হাতে আবার কি হলো? নিজে খামচে রক্ত বের করে এখন আবার জিজ্ঞাসা করছে কি হলো। ওনাকে কি আমি সাধে বজ্জাত বলি? কই, একটু আমাকে বলবে চলো বাড়ি পৌঁছে দিই, না হলে একটা অটো ধরিয়ে দিই? তা না, উনি হঠাৎ করে উধাও হয়ে গেল। এই সব বলতে বলতে তে বাড়িতে ঢুকছিল। সোফায় বসে সে পায়ের দিকে খেয়াল করে, দেখে তার পায়ে নুপুর নেই। আম্মু, আমার নুপুর দেখেছো? না, দেখিনি। কথাটা ইয়নজুন রান্নাঘর থেকে বলে। কেন দেখনি? আমার এত সাধের নুপুর কোথায় গেল? হ্যাঁ, আমি পায়ে পড়ে ঘুরছি, কোথায় না কোথায় ফেলে এসেছিস, তখন খেয়াল ছিল না। কথাটা বলতে বলতে তের পাশে এসে দাঁড়ায়। কিরে, তোর হাতে কি হলো? না, একটু পড়ে গিয়েছিলাম তো, তাই ছিলে গেছে। তো হবে, দেখে শুনে তো আর হাঁটবি না। তে জিমিনকে ফোন করে। কিরে, কলেজে যাবি না? না, আজকে যাব না। তারপর কাল কোথায় কোথায় ঘুরলি? আজব, ঘুরবো কেন, শাড়ি কিনে চলে আসছি। ও জানিস তে, কালকে আমি যে শাড়িটা পছন্দ করেছিলাম স্যারও সেই শাড়িটাই পছন্দ করেছিলেন। ওয়াও, তোদের কত মিল, কি রোমান্টিক। এখানে রোমান্টিকের কি দেখলি? ও তুই বুঝবি না, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বলেছি। আর শোন, আমি তোর নাম্বার স্যারকে দিয়েছি। কেন? সেটা তুই স্যারকে জিজ্ঞেস করবি। আমি বরং রাখি, কালকে কলেজে দেখা হচ্ছে, বাই।
আজকে কলেজ থেকে সবাই 2 দিনের জন্য ট্যুরে যাচ্ছে। তে তো অনেক খুশি, কতদিন তার কোথাও যাওয়া হয়নি। প্রতিদিন জাংকুকের বকা খেতে খেতে আর শাস্তি পেতে পেতে সে ক্লান্ত। 2 দিন থেকে কোনো বকা খেতে হবে না, এসব ভেবেই সে খুশি হয়ে যায়। দীর্ঘ 3 ঘন্টা পর সবাই নির্ধারিত জায়গায় পৌঁছায়। তে তো মুগ্ধ হয়ে সবকিছু দেখছিল। তারা যেখানে এসেছে সেখানে ছোট বড় অনেক পাহাড় আছে, বলতে গেলে পাহাড়ি এলাকা। এই জিমিন, চল আমরা ঘুরে আসি। না রে, সবাই যখন যাবে তখন আমরা যাব, আমাদের একা যাওয়া ঠিক হবে না। তে কিছু না বলেই একা বেরিয়ে পড়ে। সে আনমনে হাঁটছে আর গুনগুন করে গান গাইছে। তের এই পরিবেশটা অনেক ভালো লাগছে। সে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা পোকা তের ঘাড়ে এসে পড়ে। ও মা গো, পোকা কামড়ে দিচ্ছে, কেউ পোকাটা ফালাও, এসব বলছে আর লাফাচ্ছে। কিছুটা দূরে জাংকুক ছিল, তার বাবার সাথে ফোনে কথা বলছিল। কারো চেঁচানোর আওয়াজে সে ফোনটা রেখে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে তে। আমার ঘরে পোকা, প্লিজ ফেলুন। জাংকুক পোকাটা ফেলতে তে হুট করে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক চমকে তের দিকে তাকায়। তে তার ফ্রেন্ডদের কাছে আসে। কি রে, তোকে এমন লাগছে কেন? কান্না করছিস নাকি? তখন তে সব কথা বলে আর সবাই হাসতে থাকে। এমনই তো হবে, আরো যা, আমাদের রেখে একা একা হাঁটতে। আমি না আর একটা কাজ করে ফেলেছি। আমি জাংকুক স্যারকে ভয়ে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। কি? স্যার তোকে কিছু বলেনি? বলবে না আবার? অনেক বকা দিয়েছে। তোর ভাগ্য ভালো, আমাদের ক্লাসের ন্যাকা মেয়েগুলো ওই সময় তোকে দেখেনি, না হলে ওরা তো হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যেত। তে বিরক্তি হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে 2টা সিনিয়র আপুর কথা শুনে তার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমি তো ওনাকে দেখেই পাগল হয়ে যাই, কি কিউট। এই চুপ, জাংকুক স্যারের দিকে একদম নজর দিবি না, উনি শুধুই আমার। দেখেছিস কালো শার্টে ওনাকে কি সুন্দর লাগছে? ছাই লাগছে। ওনার বকা তো খাওনি, খেলে এত সুন্দর লাগতো না। তখনই ওর ফ্রেন্ডরা আসে। কি রে, এত সাজা লাগে কেন? আমরা কি বিয়ে বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, সবাই সামনে এগিয়ে গেছে। দেখতে আমার কোনো দোষ নেই, সব এই জিমিনের জন্য। ওহো, তাই নাকি? আর তুই যে মেকআপ করছিলি তার বেলায়? হয়েছে, কেউ তো কারোর থেকে কম না। চল এবার। টিচাররা সহ সবাই মিলে ঘুরতে বের হয়। একটু পর পর তে জাংকুকের দিকে তাকাচ্ছে, আর যখনই জাংকুকের সাথে ওর চোখাচোখি হয়, জাংকুক তের দিকে রাগি লুকে তাকায়। আমি বুঝি না আমার ওনার সাথে কেন এত ধাক্কা ধাক্কি কাহিনী হয়। জাংকুক স্যার নিশ্চয় আমাকে খারাপ মনে করে। যাই হোক, আমি তো আর ইচ্ছা করে এসব করি না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। এখন সবাই বাসে উঠতে থাকে। তেও সামনের সিটে বসে পড়ে। কি রে, সামনে বসলি কেন? পিছনে আয়, এখানে স্যার ম্যাডামরা বসবে। না, আমি এখানেই বসবো। পিছনে বসলে তোরা শুধু বক বক করিস, আমার মাথা ব্যথা উঠে যায় তোদের বক বক শুনে। তাছাড়া এখানে তো আয়ু ম্যাম বসবে, সমস্যা নাই। আমার ঘুম পাচ্ছে, তুই যা তো, তোর যা ইচ্ছে কর। জিমিনরা সবাই পিছনে চলে যায়। জাংকুক বাসে উঠে দেখে সে যেখানে বসবে তার পাশের সিটে তে ঘুমিয়ে আছে। প্রতিটি বাসে 2টি বা 1টি করে টিচার দেওয়া হয়েছে স্টুডেন্টদের গার্ড দেওয়ার জন্য। এই বাসে এখন জাংকুকের গার্ড দেওয়ার কথা, আর সে এসেই দেখে তে। আমাকে এই বাসে গার্ড দিতে হলো? এই মেয়েটা এখানে ঘুমিয়ে আছে কেন? জাংকুক আর কিছু না বলে তের পাশে বসে পড়ল। 2-1টা মেয়ে তো আফসোস করছে তারা কেন সামনের সিটে বসলো না। গাড়ি স্টার্ট দিতে তের মাথা জাংকুকের কাঁধে গিয়ে পড়ে। জাংকুক মাথাটা সরিয়ে দিল, কিন্তু তের মাথা আবার জাংকুকের কাঁধে পড়ল। এই মেয়ে, ঠিক করে বসো।
তের কোনো হেলদোল নেই, সে তো ঘুমে বিভোর। জাংকুক আবার মাথাটা সরিয়ে দেয়। কিছু দূর যেতে জাংকুক খেয়াল করে তে বাসের জানালার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর কিছুক্ষণ পর পর ওর মাথা জানালার সাথে বাড়ি খাচ্ছে। জাংকুক আবার মাথাটা ঠিক করে দিল, যার ফলে তের মাথা আবারও জাংকুকের কাঁধে গিয়ে পড়ল। জাংকুক আর কিছু বলল না। তে এই তে ওঠ না, তে এই তে। কি হয়েছে? আমরা চলে এসেছি, আর কত ঘুমাবি বলতো? তে চোখ খুলে দেখে তার দিকে কিছু মেয়েরা তাকিয়ে কি যেন বলতে বলতে চলে যায়। এই কাহিনী কি রে? ওরা আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর কি হবে, তুই সারা রাস্তা জাংকুক স্যারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিস। কি? কিন্তু এখানে তো আয়ু ম্যামের বসার কথা। যাওয়ার সময় আয়ু ম্যাম গেছে, আসার সময়ও যে আয়ু ম্যাম বসবে এ কথা তোকে কে বলেছে? এবার থেকে আমি স্যারের থেকে 10 হাত দূরে থাকবো, না জানি স্যারের সাথে দেখা হলে কি বলে। বাসের ঘটনার পর তে জাংকুকের থেকে দূরে দূরে থাকে। জাংকুককে দেখলে তে টুপ করে অন্য জায়গায় চলে যায়। তে তার রুমে বেডে গড়াগড়ি দিচ্ছিল, তখনই তার মা এসে বলে, তে আজকে সন্ধ্যায় তোরা আরএম আঙ্কেলের বাসায় যাব, তাড়াতাড়ি রেডি হয়ে থাক। তিনি আবার কে? তোর আব্বুর বেস্ট ফ্রেন্ড। ভুলে গেলি তোর আব্বু আর নামজুন ভাই একসঙ্গে পড়াশোনা করতেন? ও হ্যাঁ, মনে পড়েছে। তো আমরা আজকে কেন যাব? আর বলিস না, ওনারা সেই কবে থেকে বলছে যাওয়ার জন্য, আমি যাচ্ছিলাম না, কিন্তু কয়েকদিন থেকে বেশ জোর করছে। এখন না গেলে খারাপ দেখায়। সন্ধ্যায় রেডি থাকিস। তোর আঙ্কেলের এক ছেলে এক মেয়ে, মেয়েটা তোর বয়সের হবে। শুনলাম ছেলেটা নাকি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে কলেজের টিচারিং করছে। নামজুন ভাই বলেছিলেন ব্যবসার হাল ধরতে, কিন্তু কুকির নিজের কিছু করার ইচ্ছা। আম্মু, কুকিকে? তোর নামজুন আঙ্কেলের ছেলে। ও আচ্ছা, তুমি যাও, আমি একটু পর রেডি হব। তেরা এসেছে অনেকক্ষণ হলো। তে শুধু তার বাবা মাকে দেখছে। কি সুন্দর গল্পের আসর বসিয়েছে তারা। শুধু তের বাবা মা নয়, তের আঙ্কেল আন্টিও অনেক গল্প করছে। দেখি বোঝা যায় দুই পরিবারের মধ্যে বেশ ভাব। রোজের সাথে তেরও বেশ ভাব জমে গেছে। এই চলো তো আমরা রুমে যাই, এখানে সবাই গল্প করুক। চলো। রুমে গিয়ে তে আর রোজ গল্প করছিল, তখনই রোজের ফোনে একটা কল আসে। তাই সে উঠে বারান্দায় চলে যায় কথা বলতে। তে রুমটা দেখতে থাকে। রুমটা অনেক সুন্দর, সত্যি রুমটা অনেক সুন্দর, আর এই বাড়ির মানুষগুলো অনেক ভালো। তে রুম থেকে বেরিয়ে রোজের পাশের রুমে যায়। রোজ বলেছিল এটা তার ভাইয়ার রুম। তে একটু উকি মেরে দেখে কেউ নেই, তাই সে রুমে ঢুকে পড়ে। কোনো ছেলে মানুষের রুম এতটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তের জানা ছিল না। তে খেয়াল করে রুমের এক পাশে অনেকগুলো বইয়ের তাক, বলতে গেলে ছোটখাটো একটা লাইব্রেরি। তে এগিয়ে গিয়ে দেখে সব ইংলিশ বই। উনি কি বই প্রেমিক নাকি? কত বই, সবই তো ইংরেজি। বাংলা কোনো উপন্যাস থাকলে আমিও পড়তাম। বলেতে একটু ঘাটতে থাকে বাংলা কোনো বই আছে কিনা, তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, রোজ তোকে না বলেছি আমার বই নিয়ে একদম ঘাটাঘাটি করবি না? কি খুঁজছিস তুই? এই রে, রোজের ভাই কি রুমেই ছিল? আমি তো মনে করেছিলাম রুমে কেউ নেই। এখন কি হবে? কি রে, কথা বলছিস না কেন? তে কিছু না বলে চোখ বন্ধ করে সামনের দিকে ঘুরে। তুমি? তে চোখ খুলে অবাক হয়ে যায়। স্যার, আপনি এখানে? তুমি আমার রুমে কি করছো? এটা আপনার রুম? আর কিছু বলার আগে তে খেয়াল করে জাংকুক খালি গায়ে দাঁড়িয়ে আছে, শুধু টাওয়াল পরে আছে, হয়তো গোসল করে বের হয়েছে। তে যে চিৎকার দিতে যাবে তখনই জাংকুক
তখনই রোজের আওয়াজ পাওয়া যায়। তে, কোথায় তুমি? রোজ তেকে ডাকতে ডাকতে নিচে চলে যায়। তখনই জাংকুক খেয়াল করে তের মুখ চেপে ধরে আছে, তাই সে তাড়াতাড়ি ছেড়ে সরে দাঁড়ায়। এই, তুমি জানো না অনুমতি ছাড়া কারোর রুমে ঢুকতে নেই? আমি তো মনে করেছিলাম কেউ নেই, আর যদি জানতাম এটা আপনার রুম তাহলে মরে গেলেও আমি কোনোদিনও। কেন? জেনে শুনে বাঘের খাঁচায় ঢুকবো নাকি? কি বললে? কিছু না স্যার, বলে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তে অবাক হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিক। কি সুন্দর হেসে হেসে কথা বলছে। কলেজে কোনোদিনও জাংকুককে হাসতে দেখেছে বলে জানা নেই তের। কেমন একটা গম্ভীর ভাব নিয়ে থাকে। যখনই তের মা শুনেছে জাংকুক তের টিচার, তখন থেকে সে আরো বেশি আলাপ শুরু করে। কি ব্যাপার, আমার ভাইয়াকে দেখে ফিদা হয়ে গেল নাকি? আরে না, স্যার যে হাসতে পারে ওটাই আমার জানা ছিল না। কোনোদিন ওনাকে হাসতে দেখিনি। ও ভাইয়া এমনই। তে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, কারণ সে আবারও ইংলিশে ফেল করেছে। এখন জাংকুক ক্লাসে সবার সামনে তাকে বকে যাচ্ছে। এই, তুমি প্রতিবার কিভাবে ফেল করো? হ্যাঁ, পড়ার সময় তোমার মন কোথায় থাকে? তুমি এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকো, যাও। কেউ কিছু না বলে বেরিয়ে যায়। তারও নিজের প্রতি ভীষণ রাগ হয়। সে কেন এই সাবজেক্টে এত খারাপ রেজাল্ট করে? ক্লাস শেষে তের বন্ধুরা তের কাছে যায়। তে, অনেক হয়েছে, এবার চল। হ্যাঁ তে, তাড়াতাড়ি চল, অনেকক্ষণ হলো তুই দাঁড়িয়ে আছিস। এই রোদের মধ্যে তুই কিভাবে এতক্ষণ আছিস বলতো? তোরা যা, আমি কোথাও যাব না। এটা কেমন কথা তে? জেদ করিস না, চল তাড়াতাড়ি। সুগা স্যার ক্লাসে ঢোকার সময় তেদের দেখে সেই দিকে এগিয়ে যায়। কি ব্যাপার, এখানে কি হয়েছে? তখন জিমিন সব কথা সুগা স্যারকে বলে। তে, অনেক হয়েছে, চলো ক্লাসে, না হলে পরে শরীর খারাপ করবে। জাংকুক অন্য ক্লাসে যাবার সময় সুগা স্যারকে দেখে সেই দিকে এগিয়ে যায়। জাংকুক কিছু বলতে যাবে তখনই তে অজ্ঞান হয়ে যায় আর ইয়নহো ধরে ফেলে। তের এই এক সমস্যা, রোদে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। ইয়নো, তেকে নিয়ে বাড়ি চলে যাও, ওকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছে। জি জি স্যার। সবাই চলে গেল। সুগা স্যার এবার জাংকুককে বল, জাংকুক, এমনটা না করলেও পারতেন। বলে সুগা ক্লাসে চলে যায়। জাংকুকের এবার কিছুটা খারাপ লাগে। আমি তো শুধু চেয়েছি যাতে তে ভালো রেজাল্ট করে। 3টা এক্সামের মধ্যে ও 2টাতেই ফেল করেছে, তাই তো ওকে শাস্তি দিলাম। না, এটা মনে হয় ঠিক হয়নি। কয়েকদিন হলো তে কলেজে যাচ্ছে না, তাই তের মা ভীষণ রেগে আছে। একে তো তে ফেল করেছে, তার উপর কলেজে যাচ্ছে না। এই, তোর হয়েছেটা কি বলতো? এমন কেন করছো? 2 দিনই তো কলেজে যাইনি। কানের নিচে দেব একটা। 6 থেকে 7 দিন ধরে যাচ্ছিস না, বলিস কিনা 2 দিন। হয়েছে, আর বকা দিও না, পরশু থেকে যাব। যা ইচ্ছা করা, আজ থেকে তো টিচার তোকে পড়াতে আসবে। কোন টিচার? আসলেই দেখবি, দিন দিন তো গাধায় পরিণত হচ্ছিস। তে কিছুতেই বুঝে উঠতে পারে না। ঘুরে ফিরে সেই জাংকুক স্যারের কাছেই তাকে পড়তে হয়। তার মা শেষমেশ জাংকুককে তের প্রাইভেট পড়ানোর জন্য বলেছে। সমস্যাটা কি তোমার? আমি তোমায় পড়াচ্ছি, আর তুমি ফ্যানের দিকে তাকিয়ে কি ভাবছো? কিছু না স্যার, ভাবছি আমার কপালের কথা। যে কথা পরে ভাবলেও চলবে, এখন যেটা বোঝাচ্ছি সেটা ভালো মতো বুঝে নাও। কিছুক্ষণ পরিয়ে জাংকুক থেকে জিজ্ঞাসা করে,
সব বুঝেছো তো? দেখো, সামনে টেস্ট এক্সাম, আমি চাই না তুমি সেখানেও ফেল করো। মনে হয় না বুঝেছো। আমি বুঝতে পারছি না তেকে ঠিক কিভাবে বোঝাবো। কালকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলাম, অথচ তে কিছুই পারছে না। জাংকুক তের দিকে তাকিয়ে আছে আর তে এদিক ওদিক তাকাচ্ছে। ধুর, আমি তো কাল পড়তেই বসিনি, পড়া পারবো কিভাবে? কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো পড়েছো? না স্যার, আসলে পড়াগুলো অনেক কঠিন, পড়বো কি করে? কি হলো, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি। জাংকুক কিছু না বলে কিছু একটা ভেবে একটু হেসে তের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, উনি আমার দিকে তাকিয়ে হাসছে কেন? জাংকুক বসা থেকে উঠে তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কালকে তৈরি থেকো। বলেই জাংকুক চলে যায়। মানে কি, কিসের জন্য তৈরি থাকবো? এটা কি বলে গেলেন উনি? তে হা হয়ে দাঁড়িয়ে আছে, সে বিশ্বাস করতে পারছে না জাংকুক স্যার তার জন্য গিফট এনেছে। কালকে তো পড়া কিছুই পারলাম না, অথচ স্যার আজকে আমাকে গিফট দিচ্ছে। কাহিনীটা কি? কি হলো, গিফটের বক্সটা খোলো, দেখো আমার গিফট তোমার পছন্দ হয় কিনা। তে কিছু না বলে হা হয়ে দেখছে। এ আজ কোন জাংকুক স্যারকে দেখছি? জাংকুক হাত দিয়ে তের মুখের হাঁটা বন্ধ করে দিয়ে বলে, কি হলো, খুলো। ওনার হলোটা কি? এত ভালো ব্যবহার আর হুট করে গিফট দিল কেন? আছেটা কি এটার ভিতরে? এই সব ভাবতে ভাবতে তে বক্সটা খুলতে থাকে আর বক্সটা খুলেই ও মা, এটা কি? না, এটা ফেলুন। স্যার, আপনি এটা আমায় কি দিলেন? তে কাঁদছে আর লাফাচ্ছে। কেন, তোমার পছন্দ হয়নি? তেলাপোকা কি পছন্দ জিনিস নাকি? জাংকুক থেকে একটা বোতল উপহার দিয়েছে, ভেতরে 5 থেকে 6টা মতো তেলাপোকা ছিল। এখন নিচে নামো। না, আমি নামবো না। তুমি যদি না নামো তাহলে এই তেলাপোকাগুলো ছেড়ে দেব, এগুলো কিন্তু উড়তে পারে। না স্যার, তাহলে আমি মরেই যাব। বেশ, তাহলে আমি যা পড়াবো তা মন দিয়ে বুঝে নাও, কোনো জায়গায় না বুঝলে আবার জিজ্ঞাসা করবে। কাল যদি পড়া না পারো তাহলে এগুলো আর বোতলে থাকবে না, সব তোমার গায়ের ওপর থাকবে। তে এখন ইংরেজির প্রতি বেশ গুরুত্ব দিয়ে পড়াশোনা করছে। কি ব্যাপার বলো তো, আমার মেয়ে এখন রাত জেগে পড়ে, তাও আবার ইংলিশ। তুমি আর তের রুমের সামনে ঘুরঘুর করো না, মেয়েটার এতদিনে সুবুদ্ধি হয়েছে, তাকে পড়তে দাও তো, চলো। জাংকুক অনেকটা অবাক হয়ে যায়, যে মেয়ে ইংলিশে এতটা গাধা ছিল সে কয়েকদিনে এতটা উন্নতি করে কি করে? বুঝলে তে, তোমার ভিতরে ইংলিশ সাবজেক্ট নিয়ে একটা ভীত কাজ করত, আর তুমি সব সময় ওটাকে অ্যাভয়েড করে চলতে, তাই তুমি এটাতে এত খারাপ রেজাল্ট করতে। যখন তুমি এই সাবজেক্টের প্রতি ভালোভাবে মনোযোগ দিলে তখন তুমি অনেকটাই উন্নতি করেছো, তাই কোনো কিছুতেই ভয় পেয়ে পিছিয়ে যেতে নেই, বুঝলে? তে মনে মনে অনেক খুশি হয়, এই প্রথম সে জাংকুকের কাছ থেকে তার সম্পর্কে ভালো কথা শুনছে। দেখতে দেখতে টেস্ট এক্সাম চলে আসে, কেউ ভালো মতো পরীক্ষা দিয়ে আসে। রেজাল্টের দিন সবার রেজাল্ট দিলেও তের রেজাল্ট তে দেখতে পায়নি। জাংকুক বলেছে তার রেজাল্ট তার মাকে আগে দেখানো হবে, ঠিক কতটা খারাপ করেছে তে। তে রুমের মধ্যে পায়চারি করছে, এই জাংকুক আসলো বলে। না জানি কি রেজাল্ট করলাম, আবার ফেল করে বসলাম না তো? আমার জানা মতে ফেল করার মতো লিখিনি, তাহলে? ধুর বাবা, উনি এত কাহিনী না করে আমাকে বলে দিলেই পারতো।
জাংকুক এসেছে কিছুক্ষণ হলো। সে এসে তার মায়ের সাথে কথা বলছে রেজাল্ট নিয়ে। জাংকুকের রুমে আসতে তে তাড়াতাড়ি জাংকুকের সামনে দাঁড়ায়। তখনই জাংকুক তাকে রেজাল্ট দেখায়। কি? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ইংলিশে 65 মার্ক পেয়েছি। সত্যি? আমার তো টেনে টুনে পাস করতে দম বেরিয়ে যেত। স্যার, আমি বিশ্বাস করতে পারছি না। আমিও তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। সামান্য একটু ভয় দেখাতে এতটা ভালো রেজাল্ট করে ফেললো। জাংকুক তের লাফানো দেখে হাসতে থাকে। তে হঠাৎ করে জাংকুককে জড়িয়ে ধরে। এমনটা হয় জাংকুক অবাক হয়ে যায়। জাংকুক এমনটা কখনোই আশা করেনি। তে জাংকুককে ছেড়ে বলে, সব আপনার জন্য হয়েছে স্যার। আমি অনেক 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 হ্যাপি। আম্মু আম্মু আম্মু, দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে বলে লাফাতে লাফাতে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তের যে অনেক সময় হুঁশ থাকে না তা জাংকুক জানে, তবে বেশি খুশিতে যে একেবারেই হুঁশ থাকে না তা জাংকুকের জানা ছিল না। না হলে এমনটা কেউ করে? জাংকুক নিজের অজান্তেই হেসে ফেলে তের বাচ্চামো আচরণ দেখে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এর মধ্যে জিমিনের সাথে সুগা স্যারের নাকি রিলেশন হয়ে গেছে, অথচ তে কিছুই জানে না। তাই তো আজ সুগা স্যার আর জিমিনের সাথে তে রেস্টুরেন্টে এসেছে ট্রিট নেওয়ার জন্য। মেনুতে যা যা আছে সব অর্ডার করে দেব। বেশ, খেতে পারলেই অর্ডার করো। তে সুগা স্যারের কানে ফিস ফিস করে বলে, এটা কেমন কথা স্যার? আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে পটিয়ে ফেললেন আর আমাকে একটু বললেনও না। তের কথা শুনে সুগা একটু কেসে ওঠে। তিনিও তের মতো ফিস ফিস করে বলে, কি করে বলবো? তুমি তো ঠিক মতো কলেজেও আসতে না। ওদের ফিস ফিস করতে দেখে জিমিন বলে, এই আপনারা কি নিয়ে এত ফিস ফিস করছেন? ততক্ষণে খাবার চলে আসে। তেমন কিছুই না, বলছিলাম যে এই খাবারগুলো আমি এক্ষুনি ফিনিশ করে দেব। দেখা যাবে কতটুকু ফিনিশ করিস। এখন এই সব খাবার তুই খাবি? খাবো তো। তে একা দাঁড়িয়ে আছে অটোর জন্য। সুগা স্যার আর জিমিনকে চলে যেতে বলেছে। তারা যেতে না চাইলে জোর করে পাঠিয়ে দিয়েছে। তে চাইনি কাবাব মে হাড্ডি হতে। তে অনেক খুশি, কারণ দুই পরিবার নাকি ওদের বিয়ে নিয়ে আলোচনা শুরু করেছে। অথচ তে এসব কিছুই জানতো না। সে তো পড়ালেখার প্রতি বেশি মনোযোগ দিয়েছিল তেলাপোকার ভয়ে। তে হাঁটতে থাকে, তখনই কোথা থেকে একটা বাইক এসে দাঁড়ায়। তে একটু ভয় পেয়ে যায়। হেই, ভয় পেলে নাকি? সরি সরি। ও, আপনি? তা এখানে কি করো? এই তো রেস্টুরেন্টে আসছিলাম, এখন বাড়ি যাব, কিন্তু অটো পাচ্ছি না তাই হাঁটছিলাম। এখন অটো পাবে বলে মনে হয় না, চলো আমি পৌঁছে দিচ্ছি। না না ভাইয়া, লাগবে না, আমি চলে যেতে পারবো। তখনই একটা অটো আসে। এই তো অটো চলে আসছে, বাই ভাইয়া। এই অটো দাঁড়ান। তে চলে যায়। বগম দাঁড়িয়ে থাকে। ধুর, আজকেও আমার মনের কথাটা বলতে পারলাম না। 2 মাস পর তো ভ্যালেন্টাইন্স ডে। আমি সেই দিনই তোমাকে প্রপোজ করব। এমন ভাবে প্রপোজ করব যা তুমি ভাবতেও পারবে না, আর না পারবে রিজেক্ট করতে। তে বাসায় আসতেই তার মা ভীষণ রেগে যায়। তে, তোর সমস্যা কি? তোকে কয়বার কল দিয়েছি আমি? 2 মিনিটের জন্য কি ফোনটা ধরা যায় না? আম্মু, মোবাইল সাইলেন্ট ছিল। বাহ, কি সুন্দর কথা, সাইলেন্ট ছিল। এই, মোবাইল কিনে দিয়েছি কি সাইলেন্ট রাখার জন্য? আহা, মেয়েটা মাত্র এসেছে, এত বকছো কেন? যা মা, তাড়াতাড়ি রেডি হয়ে আই। আব্বু, তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে এলে যে? সেটা জেনে তোর কাজ নেই। তোর বিছানার উপর শাড়ি রাখা আছে, শাড়িটা পরে আই। না থাক,
তোর নিজে নিজে পড়া লাগবে না, আমি পড়িয়ে দিচ্ছি, চল। মানে শাড়ি কেন? তেকে তার মা সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আর বলেছে যাতে তে হালকা করে মেকআপ করে সেজে থাকে। বুঝলাম না, হঠাৎ এত সাজগোজের প্রয়োজনটা কি? ফ্যামিলি পিকচার তুলবে নাকি? তাতে কি শাড়ি পরা লাগে? তে একা একা বক বক করছিল, তখনই সে তাদের বসার ঘর থেকে কয়েকজন লোকের কথার আওয়াজ পায়। কি ব্যাপার, এখন আবার কারা এলো? আমি বরং একটু উকি মেরে দেখে আসি। তে উকি দিতে যাবে তখনই তোর মা এসে পড়ে। কি রে, কি উকি দিচ্ছিলে? দিতে দিলা কই, তার আগেই তো এসে পড়লে। বাহ, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। জানি, আমি এমনিতেও অনেক সুন্দর। কথাটাতে একটু ভাব নিয়ে বলে। তোর আম্মু তোর মাথায় ঘুমটা টেনে দিয়ে বলে, এবার চুপচাপ আমার সাথে আয়। তে বসার রুমে গিয়ে দেখে অনেক মানুষ এসেছে, আবার তেদের পরিবারের কয়েকজন আত্মীয় স্বজনও এসেছে। সে ভালো মতো খেয়াল করে দেখে জাংকুকের পরিবারও এসেছে। তে রোজকে দেখেই ওর পাশে বসে গল্প জুড়ে দেয়। এই, তুমি আমাদের বাড়ি আসো না কেন? হ্যাঁ, বলেছিলাম না সময় পেলে চলে আসবে? এবার যেহেতু এসেছো, এখন প্রতিদিন আসবে। তে আশেপাশে তাকিয়ে খেয়াল করে কেউ কেউ তাদের দিকে তাকিয়ে হাসছে। তে স্তব্ধ হয়ে বসে আছে, সব গেস্টরা চলে গেছে। তে বিশ্বাসই করতে পারছে না তার সাথে আজ এমন কিছু হবে। একটু আগে তে আর জাংকুকের এনগেজমেন্ট হয়ে গেছে, অথচ এর আগে তে এইসবের কিছুই জানতো না যে জাংকুকের সাথে ওর এইসব হবে। কেন জানি সবকিছু এলোমেলো লাগছে তের কাছে। কি রে, বসে আছিস কেন? খাবি চল, রাত তো কম হলো না। এসব কি আম্মু? তোমরা না বললে আমি কখনোই জাংকুক স্যারকে আংটি পরাতাম না। পরিয়েছিস তো কি হয়েছে? মানে কেন কেন এটা করলে আম্মু? শুধু শুধু রেগে যাচ্ছিস কেন? জাংকুকের পরিবারের সাথে অনেক আগেই কথা হয়েছিল, দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হবে। যদি আমার একটা ছেলে থাকতো তাহলে রোজকেই আমার ছেলের বউ করে আনতাম, কিন্তু ওনাদের তোকে অনেক পছন্দ হয়েছে, তাই দেরি না করে এনগেজমেন্টটা সেরে ফেললো। আমি ওই বজ্জাতটাকে কিছুতেই বিয়ে করব না। বজ্জাত মানে? এসব কি ধরনের কথা? মুখের ভাষা ঠিক কর। তে কিছু না বলে রাগ দেখিয়ে রুমে চলে যায়। ঠিক 1 মাস পর তে আর জাংকুকের বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। তে শুধু বাধ্য মেয়ের মতো সব সহ্য করে গেছে। তে নিজে এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে জাংকুকের বিয়ে হয়ে গেছে। তার চেয়ে বড় কথা, জাংকুক তেকে বিয়ে করতে রাজি হলো কি করে? তে জিমিনকে ছাড়া তার আর কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেনি। কেন করবে? তার তো আর নিজের ইচ্ছাতে বিয়েটা হয়নি। ওইদিকে জাংকুকও বলে দিয়েছে যাতে ওদের বিয়ের কথাটা কলেজের কেউ না জানে। তবে কলেজের অনেক টিচার্স এসেছিল তেদের বিয়েতে। তে এখন জাংকুকের রুমে ফুল সাজানো খাটে বসে আছে। আজ ওদের বাসর রাত। ধুর, আমি কিনা শেষমেশ এই বজ্জাতের বউ হলাম। আমি সারা জীবন ওনাকে বজ্জাত বলেই ডাকবো। কম তো অত্যাচার করেনি উনি আমার উপর। আমার জন্য দুনিয়াতে আর কোনো ছেলে ছিল না, শেষে কিনা ওনার কাছেই এসে পড়লাম। কিছুক্ষণ পর জাংকুক রুমে আসলে তে জাংকুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। জাংকুক এসে তেকে একটা বই দিয়ে বলে, নাও, যতটুকু পারো পড়ো। এই কয়েকদিনে যে পড়াশোনা ধারে কাছেও ছিল না সেটা খুব ভালো করেই জানি। সামনে ফাইনাল এক্সাম, আমি চাই তুমি ভালো রেজাল্ট করো। এবার কিছুটা ভালো মার্ক পেয়েছো বলে এই না যে তুমি সবসময় ভালো রেজাল্ট করবে। বলে কি উনি? আমি এখন পড়বো? ইচ্ছা ছিল বিয়ে করে সংসার নিয়ে পড়ে থাকবো, যার ফলে পড়াশোনা আমার পিছু ছাড়বে। কিন্তু
উনি কেন এখন পড়তে বলে? কি হলো, বইটা নাও। তে বইটা নিয়ে মনে মনে বলে, ওনাকে আমি সাধে বজ্জাত বলি, উনি আসলে একটা খারাপ লোক। না হলে উনি আমাকে এখন পড়তে বলে? জাংকুক ফ্রেশ হয়ে এসে দেখে তে বই বুকে নিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। জাংকুক বইটা সরিয়ে ঠিক মতো শুইয়ে দিয়ে গায়ে একটা কাঁথা দিয়ে দেয়। সে নিজেও জানতো না তার বাবা মা আগে থেকে তের সাথে ওর বিয়ে ঠিক করে রেখেছে। জাংকুক তের কাছ থেকে সরে এসে ল্যাপটপ নিয়ে খাটে হেলান দিয়ে বসে ব্যবসার হিসাব মিলাতে থাকে। কয়েকদিন আগে থেকে তার বাবার ব্যবসায় কিছুটা দেখাশোনা করা শুরু করেছে। প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। তে বুঝে উঠতে পারে না সে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে নাকি কোচিং সেন্টারে এসেছে। তবে সে তার শ্বশুর শাশুড়িকে পেয়ে অনেক খুশি। সে মাঝে মাঝে ভাবে এমন ঘরে বউ হয়ে আসা ভাগ্যের ব্যাপার, কিন্তু জাংকুকের জায়গায় বরটা অন্য কেউ হলে ভালো হতো। দেখতে দেখতে ওদের বিয়ের কয়েকটা দিন চলে যায়। এখন তে বুঝতে পারে পড়া ছাড়া তার আর কোনো উপায় নেই, তাই তাকে দিন রাত পড়তে হয়। আজকে সুগা ও জিমিনের গায়ে হলুদ, তাই সে পড়া থেকে বেঁচে গেছে। তে জিমিনের রুমে বসে আছে, তখন জিমিন রুমে আসে। কি রে, কি এত ভাবছিস? কই কিছু না তো। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। কেন, আমি আগে সুন্দর ছিলাম না? ছিলি, তবে গায়ে হলুদের পর আরো বেশি সুন্দরী হয়ে গেছিস। বুঝলি জিমিন, সুগা স্যার আজ তোকে দেখলে চোখ ফেরাতেই পারবে না। তাই নাকি? যাই হোক, তোর জামাইকে দেখে আমি আজ ফিদা হয়ে গেছি। এখন ভাবি আগে কেন জাংকুক স্যারকে ওই চোখে দেখিনি। স্যারের বকা তো খাও না, ওই বজ্জাতটার থেকে সুগা স্যার অনেক ভালো। হয়েছে, আমি বুঝতে পারছি তুই জেলাস, তাই তো আমার আগে বিয়ে করে ফেলেছিস। আমি তো বিয়েই করতে চাইনি, আমার বইয়ে গেছে ওনাকে বিয়ে করতে। ওই জন্যই তো তুই ছাড়া আর কাউকে বলিনি। তখনই কয়েকজন চলে আসে জিমিনের রুমে জিমিনকে সাজাতে, আর ওর বাকি ফ্রেন্ডরাও আসে। বিয়ের পর জিমিন শ্বশুর বাড়ি চলে যায়, আর তেও চলে যায় জাংকুকদের বাড়ি। এখন তের কাজ শুধু পড়া আর পড়া। জাংকুক কোথাও ঘুরতে নিয়ে যায় না, তবে আজকে জাংকুক থেকে নিয়ে বের হবে। একটা পার্টি আছে, সেখানে যাবে। এই প্রথম জাংকুকের সাথে তে বের হবে, এটা ভেবেই যেন কেমন কেমন লাগছে তের। ধুর বাবা, এখানে না আসলে ভালো হতো। কি ছাইপাস ইংলিশ গান বাজাচ্ছে, মনে হচ্ছে মরা বাড়ি এসেছি। আর আমার উনি কই গেল কে জানে। তে একাই বক বক করছিল, তখন দেখে একজন ওয়েটার কিছু ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে। তে একটা গ্লাস নিয়ে খেতে থাকে। এম্মা, এটা এমন কেন খেতে, কিন্তু ভালো আছে। জাংকুক এতক্ষণ ধরে তার একটা ক্লায়েন্টের সাথে ব্যবসা নিয়ে কথা বলছিল। তেকে কোথায় রেখে এসেছে সেটা সে নিজেই জানে না। সে তাড়াতাড়ি তেকে খুঁজতে যায়। জাংকুক সামনে যেতে দেখে তে একটা ওয়েটারের হাত ধরে টানাটানি করছে। তুই দিবি না, তোর বাপ দিবে, দে এক গ্লাস। ম্যাম, আপনি এমনিতেই অনেক খেয়ে ফেলেছেন, আমি আপনাকে আর দিতে পারবো না। কি হয়েছে এখানে? তখন ওয়েটার সব কথা জাংকুককে বলে, আর জাংকুক দেরি না করে তেকে নিয়ে চলে আসে, কারণ তে অনেক পাগলামি করছিল। আমাকে ছাড়ুন, আমি ওই শরবতগুলো খাবো। কি ইয়াম্মি, ছাড়ুন ছাড়ুন বলছি। ওগুলো শরবত ছিল না, ওয়াইন ছিল। স্টুপিড একটা মেয়ে, আর একটা কথা বলবে তো এখানে রেখেই চলে যাব। বাসায় এসে জাংকুক আরো বিপদে পড়েছে। তে একটু পর পর জাংকুকের গায়ের ওপর পড়ে যাচ্ছে, পাগলের মতো হাসছে, শার্ট নিয়ে টানাটানি করছে। জাংকুক না পারছে কিছু বলতে, না পারছে সইতে। এই, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, খালি বকা দেন, আমাকে ভয় দেখান, একটু আদরও করেন না।
আমার জন্য কত ছেলে পাগল ছিল, তাদের সাথে বিয়ে না হয়ে আপনার সাথে কেন হলো? ও গড, এই মেয়ে কি শুরু করলো? তে আরো হাবিজাবি বকছে, কিন্তু জাংকুক ওর কোনো কথা শুনছে না দেখে তার অনেক রাগ হয়। এই, আমার কথা শুনছেন না? আমি যে এত কথা বলছি, কাকে বলছি? হ্যাঁ, এই দেখো, অনেক রাত হয়েছে, কথা কম বলে ঘুমাও। জাংকুক আর কিছু বলতে যাবে তখনই তে ওর ঠোঁট দিয়ে জাংকুকের ঠোঁট আঁকড়ে ধরে। জাংকুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তে হুট করে এমন কিছু করবে তার ধারণার বাইরে ছিল। এভাবে কিছুক্ষণ থাকার পর তে ঘুমিয়ে যায়। এই যে ভাবি, ওঠো তো, অনেক লেট হয়ে গেছে, ভাইয়া তোমাকে কলেজে যেতে বলেছে। রোজ? আমি কোথায়? আর কালকে? কালকে কি হয়েছিল? তুমি বাড়িতে, আর ভাইয়া কলেজে চলে গেছে। কালকে ড্রিঙ্ক করে তুমি অনেক পাগলামি করছিলে। বলো কি, স্যার কিছু বলেননি? না, তুমি কলেজে যাও, অনেক দেরি হয়ে গেল, ভাইয়া আবার বকা দিবে। মাঝে বেশ কিছুদিন কেটে গেছে। এই কয়েকদিনে তে অনেক অবাক হয়। জাংকুক তাকে বকাঝকা কমিয়ে দিয়েছে আর অনেক কেয়ার করে। এতে তে অনেক খুশি হয়েছে। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে। আজকে তার তাড়াতাড়ি কলেজে যেতে হবে, কেননা এই দিনে কলেজে অনেক কাহিনী হয়, যা তের অনেক মজা লাগে দেখতে। গত ভ্যালেন্টাইন্স ডে তে 3টা প্রপোজাল পেয়েছিল। কলেজে এসে তে অনেক অবাক। সে ড্যাব ড্যাব করে সামনে তাকিয়ে আছে। কলেজের পেছনে একটা বড় বাগান রয়েছে। সেই বাগানটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে কিছু গাছের ওপর আই লাভ ইউ তে লেখা। তে কলেজে আসতে জিমিন ছাড়া ওর বাকি ফ্রেন্ডরা তাকে বাগানে নিয়ে আসে। ইউনো ন্যান্সি, এসব কি? তোমার জন্য সারপ্রাইজ বেবি। মানে? তখনই কেউ একজন তের সামনে হাঁটু গেড়ে বসে। তে তো ভেবাচাকা খেয়ে যায়, কারণ ছেলেটা বোগাম। তে, আমি জানি না কি থেকে শুরু করব, তবে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে অনেক বেশি পছন্দ করি। এত কিছু আয়োজন শুধু তোমার জন্য। আমার প্রথম ভালোবাসা তুমি, আর আমি চাই আমার শেষ ভালোবাসা শুধু তুমি থাকো। আই লাভ ইউ তে। তোমাকে কিছু বলতে হবে না তে, তুমি শুধু ফুলটা নাও, আমি ভেবে নিব তোমার উত্তর। বোগাম অনেক আগ্রহ নিয়ে তের দিকে তাকিয়ে থাকে। হুট করে কেউ এসে বোগামের হাত থেকে ফুলটা নিয়ে দূরে ছুঁড়ে মারে। সবাই হা করে তাকিয়ে থাকে। তেও চমকে তাকায়, দেখে ছেলেটা জাংকুক। আর জাংকুকের চোখ মুখ সব রাগে লাল হয়ে আছে। জাংকুক আর 1 মিনিটও দেরি না করে তের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে। পেছন থেকে বোগাম বলে, তে আমার অ্যানসারটা দিয়ে যাও প্লিজ। তে কিছু একটা বলে যাও। তে স্যার, আপনি তেকে কেন নিয়ে যাচ্ছেন? জাংকুক কোনো উত্তর না দিয়ে তেকে নিয়ে কলেজের সবার সামনে দিয়ে হাত ধরে চলে যায়। কে কি ভাবছে তাতে জাংকুকের কিছু যায় আসে না। বাড়িতে এসে জাংকুক তেকে এনে দেওয়ালের সাথে চেপে ধরে আর একটু জোরে চেঁচিয়ে বলে, এই মেয়ে, বোগাম তোমাকে প্রপোজ করছে আর সেটা তুমি অ্যাকসেপ্ট করো? তুমি যে বিবাহিত, ওইটা মাথায় আছে? তে ভয়ে কিছুই বলতে পারছে না। পরের দিন কলেজে এসে তে অনেক বিরক্ত বোধ করছিল। সবাই থেকে আর জাংকুককে নিয়ে বাজে মন্তব্য করছে। ওর ফ্রেন্ডরাও থেকে প্রশ্ন করছে, কি রে তে, কালকে জাংকুক স্যার তোকে কেন টেনে নিয়ে গেল? তে কিছু তো বল। এই, তোরা চুপ করবি? নিশ্চয়ই কোনো কারণ আছে। বলার হলে তে বলতো না? একদম চুপ কর, পারলে যা জাংকুক স্যারকে গিয়ে জিজ্ঞেস কর, যা। তার মানে তুই সব জানিস, তাই তো জিমিন? জিমিন কিছু বলার আগেই জাংকুক আসে। তে এদিকে আসো, কুইক। তে তাড়াতাড়ি জাংকুকের কাছে যায়। সো তোমাদের অনেক প্রশ্ন না?
আমি কালকে কেন থেকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিলাম? সবাই ভালো মতো শুনে রাখো, তে আমার ওয়াইফ। আর আমার বউকে আমি হাত ধরে কলেজের বাইরে নিয়ে গেলে অবশ্যই সেটা খারাপ দৃষ্টিতে দেখা যায় না। নেক্সট টাইম আমি আর কোনো কথা শুনতে চাই না। উপস্থিত সবাই শুধু হা হয়ে জাংকুকের কথাগুলো শুনে গেছে। তে ছাদে দাঁড়িয়ে আছে। একটু আগে তার জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো। অনেক বড় করে আয়োজন করেছিল জাংকুক। তে অনেক অবাক হয়, জাংকুক ওর প্রতি অনেক দুর্বল সেটা সে বুঝতে পারে। জাংকুক অনেক কেয়ার করে তে। জাংকুকের হুট করে এতটা পরিবর্তন থেকে অনেক ভাবায়। কিছুক্ষণ পর জাংকুক এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তে কিছুটা কেঁপে ওঠে। তে একটা কথা বলি? বলুন। তোমার প্রতি আমি এত উইক কেন জানো? না তো কেন? হুট করে কেন এত উইক হলেন? হুট করে নাতে, ফার্স্ট যেদিন তুমি আমার গাড়ির সামনে এসে আমাকে যা নয় তাই বলে গেছো, ওই দিন তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে। যদিও অনেক রাগ হয়েছিল, ভালো লেগেছিল কারণ ফার্স্ট কোনো মেয়ে আমার মুখে মুখে তর্ক করেছিল। কিন্তু এখন আমি পুরোপুরি আমার বউয়ের উপর অনেক দুর্বল, কেননা আমি আমার বউকে অনেক ভালোবাসি বলেই তেকে শক্ত করে জড়িয়ে ধরে। আগে বজ্জাত ছিলেন, এখন বজ্জাত থেকে অসভ্য হয়ে গেছেন বলেই জাংকুকের বুকে মুখ লুকায়। আর জাংকুক তের মুখটা একটু তুলে ওর ঠোঁট দুটো দখল করে নেয়।